আমন্ত্রণ স্টার নিউজ প্রাইমে, আমি ফারদিন খান আছি আপনাদের সঙ্গে। রোমাঞ্চের জয়ে ফের ফাইনালে আর্জেন্টিনা, 7 মিনিটে তছনছ ইংলিশ দুর্গ, মেসির মাস্টার ক্লাস, রোববার স্পেন চ্যালেঞ্জ। এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে খোলা পানিতে মাছ শিকারের চেষ্টা দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বেনজির ও হাদির হত্যাকারীদের ফেরানোর কাজ চলছে। গণভোটের 4 দফা না বুঝলে বিএনপির 31 দফা জনগণ কিভাবে বুঝবে, প্রশ্ন জামায়াত আমিরের। দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের তাগিদ। কিশোরগঞ্জে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, সন্দেহভাজন 3 জন আটক। নোয়াখালীতে মাদক সেবীর ছুরিকাঘাতে বিএনপি নেতা খুন। কম্বোডিয়ায় প্রতারণার ফাঁদ, তৎপর ভুয়া রিক্রুটিং এজেন্সি। নির্যাতনের শিকার হাজারো বাংলাদেশি, সতর্ক করছে রামরু। এবং চট্টগ্রামে ডেভিড ইমনের ত্রাসের রাজত্ব, 7 হত্যায় অভিযুক্ত, মাসে 1.5 কোটি টাকা চাঁদা আদায়, হন্যে হয়ে খুঁজছে পুলিশ। এবার অন্যান্য প্রসঙ্গ। এক বেদনা বিধুর দিন, 2024 সালের 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। তার মৃত্যুই মুহূর্তেই বদলে দেয় আন্দোলনের গতিপথ। একটি প্রাণহানি পরিণত হয় গণপ্রতিরোধের প্রতীকে। সে সময়ের সমন্বয়ক ও ছাত্রনেতাদের মতে শহীদ আবু সাইদের মৃত্যুতেই জুলাই আন্দোলন আরও গতি পায়। মাজহারুল ইসলামের প্রতিবেদন। 2024 সালের 16 জুলাই কোটা সংস্কারের দাবিতে চলছিল শিক্ষার্থীদের আন্দোলন। উত্তপ্ত সেই সময়ে রংপুরে আন্দোলনের সামনের সারিতে ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। সেদিন পুলিশের গুলিতে তার মৃত্যু মুহূর্তেই দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। সাধারণ একটি পরিবার থেকে উঠে আসা আবু সাইদ ছোটবেলা থেকেই ছিলেন প্রতিবাদী কণ্ঠস্বর। সহপাঠীদের স্মৃতিচারণ, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে পিছিয়ে যাননি তিনি। সাবেক সমন্বয়ক ও ছাত্রনেতাদের মতে আবু সাইদের মৃত্যু কোটা সংস্কার আন্দোলনকে বৃহত্তর গণ আন্দোলনে রূপ দেয়। তার রক্ত মানুষের মধ্যে প্রতিবাদের নতুন শক্তি জাগিয়ে তোলে। নীরব দর্শক হয়ে থাকা অসংখ্য মানুষ নেমে আসেন রাজপথে। আবু সাইদ মাঠ ছাড়ে নাই, সে কিন্তু কথা রাখছে। তো এইটা পরবর্তী সবাইকেই অনুপ্রেরিত, যে একজন ছাত্র আবু সাইদ যদি এইভাবে মারা যেতে পারে, বুলেটের সামনে দাঁড়াতে পারে ন্যায় বিচারের জন্য, তাহলে বিবেকের তাড়না সবাইকে তখন মাঠে নামতে বাধ্য করেছে। 2 হাত পেতে দিয়ে প্রসারিত করে দিয়ে আবু সাইদ গুলি বুকে ধারণ করছে। এই দৃশ্য বাংলাদেশের আপামর জনতাকে, বিশেষত তরুণদেরকে সেই আন্দোলনে জীবন দেওয়ার জন্য আগ্রহী করে তুলেছিল, উদ্গ্রীব করে তুলেছিল, এবং মানুষেরা সেই সাহস নিয়ে, সেই প্রেরণা নিয়ে মানুষেরা শহীদও হয়েছিল। আবু সাইদকে জুলাইয়ের শহীদদের অগ্রগামী প্রতীক হিসাবে উল্লেখ করে সাবেক সমন্বয়ক ও ছাত্রনেতারা বলেন, তার আত্মত্যাগ জাতি দীর্ঘদিন স্মরণ করবে। আবু সাইদের শহীদ হওয়া এবং এই 16 তারিখে জুলাই শহীদ দিবস, সেটার মধ্য দিয়ে আবু সাইদকে স্মরণে রাখা, সেটা বাংলাদেশের মানুষ যতদিন বাংলাদেশ আছে ততদিন পর্যন্তই স্মরণে রাখবে। বিচার নিশ্চিত যদি আমরা করতে না পারি, তাহলে এই বাংলাদেশে ভয়ঙ্কর পরিণতি আমাদেরকে আজ হোক কাল হোক ভোগ করতেই হবে। আবু সাইদ তো এই আন্দোলনের মনে করি শহীদদের ইমাম, বা এই আন্দোলনের নেতৃত্ব, এক প্রকার স্পিরিচুয়াল নেতৃত্ব কিন্তু আবু সাইদ হয়ে উঠেছিল। এবং আবু সাইদ রংপুর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ছিল। ফলে আবু সাইদের মৃত্যু আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছিল। ইতিহাসের পাতায় 16 জুলাই তাই শুধু একটি তারিখ নয়, এটি একটি মোড় বদলের দিন। আবু সাইদের মৃত্যু আজও স্মরণ করা হয় জুলাই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেছেন জামায়াত ও এনসিপির নেতারা। পরে পরিবারের সদস্যদের সাথেও কথা বলেছেন তারা। এই বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সহকর্মী মাহমুদ রাফিন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। রাফিন, আমাদের একটু জানাবেন, নিঃসন্দেহে আজ একটি তাৎপর্যপূর্ণ দিন, সেখানে নেতারা কি বলছেন, কি চিত্র দেখতে পাচ্ছেন? এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এমপি, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আতিক মুজাহিদ এমপি, শারজিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা আবু সাইদের কবর জিয়ারত করেছেন এবং তার পরিবারবর্গের সাথে কথাবার্তা বলেছেন। আবু সাইদের বাবা এবং মায়ের সাথে তারা কথা বলেছেন।
সেই পরিবারের সাথে আলাপ আলোচনা শেষে তারা এখন একটি সামাজিক প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য আসছেন। মূলত আবু সাঈদের কবর জিয়ারতের পর নাহিদ ইসলাম এবং সাজিস আলম গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তারা বলেছেন যে আবু সাঈদ হত্যা সহ জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন যাদের মামলার রায় হয়েছে সেই রায় কার্যকর করা এবং যারা এখন পর্যন্ত গ্রেপ্তার হন তাদেরকে দ্রুত গ্রেপ্তারের জন্য তারা দাবি জানিয়েছেন। আজ জুলাই শহীদ দিবস এবং আবু সাঈদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এনসিপি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, জাতীয়তাবাদী ছাত্র দল এর ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন এবং আজ সকাল 7টা 30 রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর শওকত আলীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা কর্মচারী শিক্ষার্থীবৃন্দ সকাল 7:30টায় তার কবর জিয়ারত করে পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং সকালে রংপুরের পীরগঞ্জ আবু সাঈদের যে গ্রামের বাড়ি সেখানকার সংসদ সদস্য নুরুল আমিনের নেতৃত্বে জামায়াতের নেতাকর্মীরা তার কবর জিয়ারত করে এখানে দোয়া মাহফিলের আয়োজন করে। মূলত এই আজকে দিন যে 2024 সালের 16 জুলাই আজকের এই দিনে আবু সাঈদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নং গেটের সামনে হাত উঁচিয়ে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের যে বিক্ষোভ মিছিল করছিলেন সে সময় পুলিশের গুলিতে নিহত হন। তার এই আত্মাহুতির ফলে কিন্তু কোটা আন্দোলন পরবর্তীতে সারা দেশে গতি পেয়েছে। বিশেষ করে আবু সাঈদের বোন সুমি খাতুনের গগন বিদারী চিৎকার যেটি সারা দেশে মানুষের মনে জায়গা করে নিয়েছিল। পরবর্তীতে সেই আন্দোলন কিন্তু আর কোটা আন্দোলনে থাকেনি, সেই আন্দোলন পরবর্তীতে কিন্তু গণ অভ্যুত্থানের রূপ নেয়। আবু সাঈদের এই আত্মত্যাগকে কেন্দ্র করে আজ তার মৃত্যুবার্ষিকীর দিন সরকার জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করেছে এবং এই দিনটিকে যথাযথ মর্যাদার জন্য পালনের জন্য কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে নানান কর্মসূচি নেওয়া হয়েছে। আজকে সকাল 11টায় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাঈদের স্মৃতিস্তম্ভে বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আজম খান এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ তারা এসে পুষ্পস্তবক অর্পণ করেন এবং সেখানে তারা বলেছেন যে এই নির্বাচিত সংসদেই কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন করবে। একই সাথে আবু সাঈদের স্মৃতি সংরক্ষণের জন্য আবু সাঈদ জাদুঘর, আবু সাঈদ তোরণ এবং আবু সাঈদ স্মৃতিস্তম্ভ নির্মাণের বিষয়ে কথা বলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর শওকত আলী। তিনি জানিয়েছেন যে আবু সাঈদ তোরণ এই যে প্রকল্প সেই প্রকল্পটি ইতিমধ্যে টেন্ডারে রয়েছে। আগামী মাসের প্রথম সপ্তাহ নাগাদ এই প্রকল্প দৃশ্যমান কাজ শুরু করা সম্ভব হবে এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান তিনি জানিয়েছে যে আবু সাঈদ জাদুঘর এবং আবু সাঈদ স্মৃতিস্তম্ভের কাজ তারা দ্রুততম সময়ে উদ্বোধন করবে। মূলত তার আবু সাঈদের সহপাঠী এবং তার যে বন্ধু বান্ধব রয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা যেটি বলছেন যে আবু সাঈদের স্মৃতির প্রতি সম্মান রেখে তার এই আত্মত্যাগকে এই পরবর্তী প্রজন্মের দিকে ধরে রাখতে এবং আবু সাঈদের যে লালিত স্বপ্ন বৈষম্যহীন বাংলাদেশ সেই স্বপ্ন লালিতর জন্য কিন্তু তার এই যে স্মৃতিস্তম্ভ, তার যে জাদুঘর এবং আবু সাঈদ তোরণ এই বিষয়টিকে গুরুত্ব দেওয়ার জন্য তারা অনুরোধ জানিয়েছেন। একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনও কিন্তু দাবি করেছে যে আবু সাঈদ হত্যার ঘটনায় যারা জড়িত তাদের বিচার নিশ্চিত করা, কার্যকর করা এবং যারা ধরাছোঁয়ার বাইরে রয়েছে তাদেরকেও যেন অতি দ্রুত সরকার গ্রেপ্তার করে তাদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিচার কার্যকর করা হয়। ফারদিন। রাফিন, ধন্যবাদ আপনাকে, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন এবং একই সাথে আমরা দেখতেও পাচ্ছিলাম এনসিপির কেন্দ্রীয় নেতারা সেখানে উপস্থিত হয়েছেন। 24-এর গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের রক্তে লেখা হয়েছিল বাংলাদেশের নতুন এক অধ্যায়, অথচ তার স্মৃতি সংরক্ষণের ঘোষণা এখনো বাস্তবায়নের অপেক্ষায়। দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতেও স্মৃতিস্তম্ভ, জাদুঘর আর তোরণ নির্মাণের কাজ শুরু না হওয়ায় উঠছে প্রশ্ন। বিস্তারিত মাহমুদ রাফিনের রিপোর্টে। 2024-এর 16 জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তাল রংপুর। সেদিন পুলিশের গুলিতে প্রাণ হারান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। জুলাই আন্দোলনে প্রথম শহীদ হন তিনি। আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে, সারা দেশে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। আবু সাঈদের স্মৃতি সংরক্ষণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মেগা প্রকল্পের উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। পরিকল্পনায় ছিল আবু সাঈদ তোরণ, জাদুঘর ও স্মৃতিস্তম্ভ নির্মাণ। 2025 সালের 16 জুলাই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, কিন্তু কাজের অগ্রগতি নেই। এতে হতাশ শিক্ষার্থীরা।
যেরকম ইন্টারিম থেকেও আশ্বাস পেয়ে হতাশায় আমরা নিমজ্জিত, পাশাপাশি বর্তমান সরকারেরও তেমন কোনো উদ্যোগ দেখি না এই বিষয়ে। জুলাই বিপ্লবের আসলে অগ্রনায়ক ছিলেন তিনি, অথচ সেই শহীদ আবু সাইদের বিশ্ববিদ্যালয়ে তার কোনো চিহ্ন নেই এবং এসব জিনিসের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। এটা আসলে বলতে পারেন একটা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা ছিল। জীবন দিয়ে গেলেন, কিন্তু আমরা তাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ে তার কোনো স্মৃতিস্তম্ভ আমরা এখন পর্যন্ত প্রতিষ্ঠা করতে পারলাম না। এটা খুবই লজ্জাজনক। এসব প্রকল্প বাস্তবায়ন না হওয়ার কারণ হিসাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিকতার অভাবকে দায়ী করছে সচেতন মহল। যথাসময়ে যেহেতু হয়নি, আর যেন কালক্ষেপণ না হয়, অতি দ্রুত এই তিনটি জিনিস বাস্তবায়ন দেখতে চায়। জুলাইয়ের সাথে সম্পৃক্ত যারা, তারা এবং যারা মনে করে যে আবু সাইদের এই আত্মহতি শুধু একটি আত্মহতি নয়, পরবর্তী প্রজন্মের জন্য একটা নতুন উদ্দীপনা, নতুন সাহস। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, শহীদ আবু সাইদ স্মৃতিস্তম্ভ ও জাদুঘর নির্মাণের বিষয়টি প্রক্রিয়াধীন, আর তরুণ নির্মাণের টেন্ডারও সম্পন্ন হয়েছে। মিউজিয়ামের বাজেটটা আমরা এখনো পাই নাই, কিন্তু তরুণের যে অর্থায়ন সেটা অলরেডি একাডেমিক এবং প্রশাসনিক যে কার্যক্রম এটা সম্পূর্ণ হয়েছে এবং এটা টেন্ডার লাইফে আছে। এটা যে কাজটা পাবে, কাজটা পাইলেই আমরা ওপেন করলেই সে কাজটা শুরু করতে পারবে, এটার কোনো বাধা নেই। বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাইদের নামে একটি আবাসিক হল নির্মাণের ঘোষণাও দিয়েছে প্রশাসন। মাহমুদ রফিন, স্টার নিউজ, রংপুর। শ্রদ্ধা ও ভালোবাসায় জেলায় জেলায় পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। রংপুরের শহীদ আবু সাইদের কবর জিয়ারত করে মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেছেন, জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সরকার কাজ করছে। 2 বছরেও ওয়াসিম হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। গুলি খাইছে একটা। 2024-এর এই দিনে তপ্ত বুলেটের সামনে অকুত ভয় বীর শহীদ আবু সাইদ। কোটা সংস্কার আন্দোলনে সেদিন চট্টগ্রামের অসীম সহ অন্তত 6 জন শহীদ হন। যে বুক বুলেটবিদ্ধ, সেই বুক জুড়ে কোটি বাঙালির ভালোবাসা আর বিনম্র শ্রদ্ধা। দিনটিকে পালন করা হচ্ছে শহীদ জুলাই দিবস হিসেবে। রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের বাবা ও পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে কবর জিয়ারত করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে বের করা হয় শোক র্যালি। এ সময় জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সরকার কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, নির্বাচিত সংসদে জুলাই সনদ বাস্তবায়ন হবে। এই নির্বাচিত সংসদের মধ্য দিয়ে আমরা আবু সাইদ ওয়াসিম আকরামের স্বপ্নকে বাস্তবায়ন করব, জুলাই সনদকে বাস্তবায়ন করব। আপনি যে কথাটা বললেন, এই রংপুর বঞ্চিত রংপুরকে আমরা আলোকিত করব। আলোকিত রংপুরের সাথে সাথে সারা বাংলাদেশকে আমরা উন্নয়নে আলোকিত করব। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের অঙ্গীকার। চট্টগ্রামের প্রথম শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। এ সময় তিনি বলেন, 2 বছরে ওয়াসিম হত্যাকাণ্ডের বিচার না হওয়া বিচার বিভাগের দুর্বলতা। সরকারের কাছে সন্তান হত্যার বিচার দাবি করেন ওয়াসিমের বাবা। সরকার লাগবে না, আমরা প্লাস 1400 পরিবার আছি, 1400 পরিবার না 342 জন হলে হবে, আর কিছু লাগবে না। আওয়ামী লীগ সরকারকে পতন করতে হলে যিনি নির্দেশ দেশা, উনি গুলি মারাতের অপরাধ, যিনি গুলি মারছে, যিনি ওনাদেরকে সহযোগিতা করছে, এরা সবাই বিচার সমানভাবে হতে হবে। শহীদ পরিবারের সদস্য ও আহতদের নিয়ে চট্টগ্রামে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছেন সিটি মেয়র। খুলনা ও বরিশালে জুলাই শহীদের শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সদস্যরা। এ সময় জুলাই চেতনা ধরে রাখার আহ্বান জানান সবাই। যে একটা বিভক্তি আমি দেখতে পাচ্ছি, জুলাই আগস্টের যে চেতনা, সে চেতনা থেকে অনেক দূর সরে এসেছে তারা, এবং বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কাজে তারা ব্যস্ত হয়ে গেছে। তো কাজে ওই জুলাই আগস্টের চেতনা ধারণ যতক্ষণ না করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত যারা শহীদ হয়েছে তাদের আত্মা কিন্তু শান্তি পাবে না। এছাড়া মেহেরপুর, জয়পুরহাট, লক্ষ্মীপুর, মাগুরা, নেত্রকোনা সহ জেলায় জেলায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ। এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে অনেকে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দাবি পূরণ হওয়ায় বেশিরভাগ শিক্ষার্থী পড়ার টেবিলে ফিরেছেন বলেও দাবি তার। এছাড়া শেখ হাসিনার সাজা নিশ্চিতে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে তিনি বলেছেন, সাবেক আইজিপি বেনজির ও হাদি হত্যায় অভিযুক্তদের ফেরাতে কাজ চলছে।
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে কদিন ধরেই উত্তপ্ত রাজপথ। বৈরী আবহাওয়া, এইচএসসি পরীক্ষা নেয় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। বুধবার হয়েছে মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়। এ প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, শিক্ষামন্ত্রী দাবি মেনে নেয় পড়ার টেবিলে ফিরেছেন বেশিরভাগ পরীক্ষার্থী। ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখা গিয়েছে যে সচিবালয়ে ঢুকে গিয়ে পরীক্ষা স্থগিত করা বা বিনা পরীক্ষায় পাশের ঘোষণা নেওয়া, এই সমস্ত একটা অপকালচার তখন দেখা গিয়েছে, যেগুলোকে তারা হয়তো নিয়ন্ত্রণ করতে পারেনি, যার কারণে তারা এখনও সেই টেন্ডেন্সিটা বহাল রেখেছে। তবে তাতে করে আমরা শিক্ষার মান ক্ষুণ্ণ হোক এরকম কোনো বিষয়ে আমরা অ্যালাউ করব না। বিএনপি সরকার নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধের পক্ষে নয় জানিয়ে তিনি আরও বলেন, মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকায় দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে। শেখ হাসিনাকে ফেরাতেও কাজ চলছে। আমরা তো তাকে ফিরিয়ে আনার জন্য এক্সট্রাডিশন চুক্তি অনুসারে ইন্টারিম গভর্নমেন্টের সময়পত্র দেওয়া হয়েছে ভারত সরকারের কাছে। এরপর আমরা তাগাদাও দিয়েছি। আমরা তো তাকে ফেরত চাই এবং বিচারের মুখোমুখি হোক। ইতিমধ্যে যেহেতু তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন। দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং ভারতে আটক ওসমান হাদি হত্যায় অভিযুক্ত ৩ জনকে দেশে ফেরাতে ওই দুই দেশের সরকারের সঙ্গে আলোচনা চলমান বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যা কিছু করণীয় আইনানুগভাবে সবকিছু আমরা সম্পন্ন করেছি। নাফিয়া ফারজানা, স্টার নিউজ। আইজিপি এবং বিগত স্বৈরাচারী ও ফ্যাসিস্ট শাসনামলে মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল। গণমাধ্যমকে নানা উপায়ে নিয়ন্ত্রণ করা হতো। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ফল উৎসবে যোগ দিয়ে সব কথা বলেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। তিনি আরও বলেছেন, বেগম খালেদা জিয়ার সরকার সবসময় গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাসী ছিল। বর্তমান সরকারও গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। পরে জুলাই গণ অভ্যুত্থানে হতাহতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তিনি বলেন, গণ অভ্যুত্থানে আত্মত্যাগকারীদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আপনাদের মাঝে একটা বিশাল অংশ যেভাবে রুখে দাঁড়িয়েছিলেন, দেশের মানুষের পক্ষে অবস্থান করেছিলেন, আজকের পরিবর্তিত পরিস্থিতিতেও আমরা সবাই মিলে এক হয়ে যা সত্য এবং সঠিক, যা ন্যায্য এবং ন্যায়সঙ্গত, সেটা জাতির সামনে উপস্থাপন করি। ঐতিহ্যগতভাবে বিএনপি সে রাজনৈতিক দল যেটি বারবার বাক স্বাধীনতা স্থাপন করেছিল। গণভোটের 4 দফা না বুঝলে জনগণ 31 দফা কিভাবে বুঝবে? এই প্রশ্ন জামায়াত আমিরের। জুলাই শহীদ দিবসের আলোচনায় যোগ দিয়ে তিনি জানিয়েছেন, ভারতের সঙ্গে সম্পর্ক শুধুই প্রতিবেশীর। জনগণের অভিপ্রায়েই চলছে পররাষ্ট্রনীতি। আবু সাইদ সহ জুলাই শহীদদের স্মরণে জামায়াতের স্মরণ সভা। জুলাই জাদুঘরের ইতিহাসকে বিকৃতি করার এ সময় জুলাই যোদ্ধাদের অভিযোগ, সরকার জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ। পাশাপাশি দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের তাগিদও দেন তারা। এটা একটা বিশাল বিজয়, পৃথিবীর ইতিহাসে মানে বিরল। অস্ত্র ছাড়া বিজয়, অস্ত্র ছাড়া বিজয়, হেলিকপ্টারের বিরুদ্ধে, ট্যাঙ্কের বিরুদ্ধে, স্নাইপার রাইফেলের বিরুদ্ধে। অনত বিলম্বে এই জুলাই স্মৃতি জাদুঘরকে আপনারা চালু করেন এবং আমাদের সকল শহীদদের তালিকা রাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তুত করে শহীদদেরকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন। আমাদের কি ভয়াবহতা ছিল সেদিন আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন, ভিডিওতে দেখে অনেক কিছু উপলব্ধি করা যায়, কিন্তু বাস্তবতা ছিল খুবই নির্মম, কঠোর। এতে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমিরের জিজ্ঞাসা, গণভোটের 4 প্রশ্ন জাতি না বুঝলে 31 প্রশ্ন বুঝবে কি করে? বলেন, গণভোটের রায় সংসদে না হলে বাস্তবায়ন হবে রাজপথে। গভীরভাবে আস্থা রাখি, ইনশাআল্লাহ এই 70% ভোট বৃথা যাবে না, এই গণরায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সমাধান যদি সংসদে না হয়, সমাধান হবে রাজপথে। এ সময় জনপ্রত্যাশার দেশ গড়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, দেশ ছেড়ে কোথাও যাওয়ার চিন্তা তাদের নেই। ভারতের সঙ্গে সম্পর্ক শুধুই প্রতিবেশীর। বাংলাদেশের সকল দলকে ভারতের মাটিতে আমন্ত্রণ, শুধুমাত্র জামাতে ইসলামী লাল কার্ড। আমরা এই লাল কার্ডের পরোয়া করি না। আমরা ভারতের বুকে আশ্রয় নেওয়ার কোনোদিন চিন্তাও করি না। এই দেশ আমাদের দেশ, আমাদের আশ্রয়ের জায়গা 18 কোটি মানুষের অন্তর, ইনশাআল্লাহ।
দেশে ইনসাফ কায়েম হবে উল্লেখ করে আলোচকেরা জানান, জুলাইকে জনগণের স্মৃতি থেকে মুছে দেয়া যাবে না। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা। শুরু হচ্ছে 400 বছরের ঐতিহ্যবাহী ধামরাইয়ের যশোমাধব রথযাত্রা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সোহান সুরাজি। সরাসরি যুক্ত হচ্ছি সোহানের সঙ্গে। সোহান, কেমন দেখছেন রথযাত্রা? কখন শুরু হবে এই ঐতিহ্যবাহী রথযাত্রা? যশোমাধব দেবের যে রথযাত্রা সেটি কিন্তু আজ বিকেলবেলা এখানে যে রথের যে রশির টান সেটি কিন্তু পড়বে এবং আমরা খবর পাওয়া পর্যন্ত যেমনটি জানতে পেরেছি টান সেটি কিন্তু পড়বে এবং আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত যেমনটি জানতে পেরেছি যে সন্ধ্যা 6টা নাগাদ এই যে পিছনের যে বিশাল বড় যে রথটি রয়েছে এই রথটি কিন্তু রশি দিয়ে টেনে এই কিছু দূর সামনে এই যে যশোমাধব দেবের যে মাসির বাড়ি, হিন্দু শাস্ত্র মতে সেই মাসির বাড়িতে যাত্রাবাড়ি এলাকায় সেখানে নিয়ে যাওয়া হবে এবং সেখানে প্রায় 8 দিন কিন্তু এই রথটি সেখানেই থাকবে এবং পরবর্তীতে আগামী 24 তারিখ সেখান থেকে কিন্তু উল্টো রথ যাত্রা যেটিকে বলা হয় সেই উল্টো রথযাত্রার মাধ্যমে আবারও পুনরায় সে তার নিজের যে গন্তব্য অর্থাৎ এই যে জায়গাটি এখানে আবার ফিরে আসবে। এবং ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভক্তকুল যারা রয়েছে তাদের কিন্তু সমাগম ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, যদিও এর আনুষ্ঠানিকতা শুরু হতে হতে আরো বেশ কয়েক ঘন্টা বাকি রয়েছে। তবে ইতিমধ্যেই যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু দর্শনার্থীরা এখানে এসে ভিড় জমাচ্ছেন এবং পাশেই যে মাধব মন্দিরটি রয়েছে সেখানে যে জগন্নাথের যে দেবের যে মূর্তিটি রয়েছে সেখানে কিন্তু তাদের যে পূজা অর্চনা সেটি তারা করছে। এর পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি যে চিনি কলা নিয়ে কিন্তু অনেক যারা রয়েছে তারা বসেছে এবং এই চিনি কলা অনেকে সংগ্রহ করছে, যেটি রথ যখন টান পড়বে তখন কিন্তু রথের উপরে এটি প্রসাদ হিসেবে ছিটিয়ে দেওয়া হবে এবং যেটি ধারণা করা হয় প্রতি বছর এবারও কিন্তু কয়েক লক্ষ দর্শনার্থীর কিন্তু পদচারণা ঘটবে এই ধামরাই রথযাত্রাকে কেন্দ্র করে। এবং এই রথযাত্রাকে কেন্দ্র করে এই ধামরাইয়ের যাত্রাবাড়ি যে মাঠটি রয়েছে সেখানে কিন্তু মাসব্যাপী একটি রথের মেলা আয়োজন করা হয়ে থাকে। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়, এবারও কিন্তু সেই রথ মেলা কিন্তু আয়োজন করা হচ্ছে এবং সেখানে বাহারি পণ্য নিয়ে ইতিমধ্যেই যে দোকানি যারা রয়েছে তারা কিন্তু বাহারি পণ্যের যে পসরা সেটি কিন্তু সাজিয়ে বসেছে। এবং আপনাদেরকে যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজ বিকেল 4:30 থেকে 5টার মধ্যে এখানে কিন্তু রথযাত্রার যে উদ্বোধনী অনুষ্ঠান সেখানে যোগ দিবেন জাতীয় সংসদের যিনি চিফ হুইপ রয়েছেন তিনি, এর পাশাপাশি স্থানীয় যে সংসদ সদস্য রয়েছে তারাও কিন্তু এখানে যোগ দিয়ে যে তাদের যে শুভ উদ্বোধনের যে অনুষ্ঠান সেই উদ্বোধনী অনুষ্ঠানের ঘোষণা দিবেন, তারপরে কিন্তু এই রথের রশিতে কিন্তু টান পড়বে। তো ফারদিন, এই ছিল আমার কাছে ধামরাইয়ের রথযাত্রা নিয়ে আপাতত সবশেষ তথ্য। জি, ধন্যবাদ সোহান। এই ঐতিহ্যবাহী রথযাত্রা আড়ম্বরপূর্ণভাবে সম্পন্ন হোক সেই প্রত্যাশা থাকলো। নাতনির লাশ নিয়ে ফেরার পথে সড়কে প্রাণ হারালেন নানা নানি। পাবনায় বাস অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ হারিয়েছেন তারা। এই ঘটনায় অ্যাম্বুলেন্স চালকও নিহত হয়েছেন। নিহতদের পরিবারে নেমে এসছে শোকের ছায়া। এই ছবি বলে দেয় দুর্ঘটনার ভয়াবহতা কতটা। সংঘর্ষের পর দুমড়ে মুচড়ে গেছে অ্যাম্বুলেন্স, ক্ষতিগ্রস্ত বাসও। নাতনির লাশ নিয়ে ফেরার পথে প্রাণ হারিয়েছেন নানা নাতি সহ 3 জন। রাজশাহী মেডিকেল থেকে কেয়া খাতুনের মরদেহ নিয়ে পাবনায় ফিরছিলেন স্বজনরা। পথে আতাইকুলার সরাডাঙ্গি এলাকায় বাস অ্যাম্বুলেন্স সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান নানি বুলু খাতুন ও অ্যাম্বুলেন্স চালক রাজ শেখ। আহত হন অন্তত 4 জন। পরে মারা যান নানা সলিম। 100-120 সবসময় এদের স্পিড থাকে, তাহলে এর কারণে কিন্তু আমার এই ভাইয়ের পরিবার সদ্য ভাই সহ ভাইয়ের মেয়েটাও আশঙ্কাজনক। এই অমানবিক ঘটনার জন্য মূল দায়ী বাস মালিক এবং বাসের স্টাফ, বাসের ড্রাইভাররা। দুর্ঘটনায় নিহত দম্পতির বাড়ি সাথিয়ার মাহমুদপুর গ্রামে, আর অ্যাম্বুলেন্স চালক পাবনা শহরে উত্তর শালগাড়ি এলাকার বাসিন্দা। মহাসড়ক সুশৃঙ্খল রাখার জন্য আমরা মালিক সমিতিদের সাথে আমরা বারবার মিটিং করছি এবং কমিউনিটি পুলিশদের সাথে নিয়ে আমাদের আলোচনা চলছে। এগুলো আমরা যাতে কোনো মহাসড়ক সুরক্ষিত থাকে, কোনো 3 হুইলারগুলো না থাকে সেভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি। এদিকে হবিগঞ্জের নবীগঞ্জে বাস ট্রাক সংঘর্ষে 1 জন নিহত ও অন্তত 10 জন আহত হয়েছে। হিমাতুল জান্নাত, স্টার নিউজ।
রাজধানীর উত্তরায় বাস চাপায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ভোর উত্তরার জসিমউদ্দিন বাস স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রবিউল আলম রাজু ও সাকিবুল হাসান। এর মধ্যে রাজু প্রাণের বাংলাদেশ পত্রিকা ও সাকিবুল হাসান সংবাদ দিগন্ত পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানিয়েছে, রাতে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ দেখে বাসায় ফেরার পথে দুর্ঘটনায় পড়েন রাজু ও রাকিবুল। পরে গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার কারণ এবং ঘাতক বাসটি শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে উত্তরা পশ্চিম থানা। কিশোরগঞ্জের মিঠামইনে নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন উপজেলা বিএনপির সভাপতি। এই ঘটনায় সন্দেহভাজন 3 জনকে আটক করা হয়েছে। এছাড়া নোয়াখালীর কবিরহাটে ছুরিকাঘাতে নিহত আরেক বিএনপি নেতা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর নিজ বাড়ির সামনে হামলার শিকার হন বুধবার রাতে। তাকে বাঁচাতে গিয়ে দুর্বৃত্তদের কোপে আহত হন বিএনপি কর্মী হাদিস মিয়া। হামলার পর দুজনকে নেওয়া হয় সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাকে মৃত অবস্থায় পাই এবং তাকে মর্গে প্রেরণ করি এবং জখমি হাদিস মিয়া বয়স 38 বছর, পিতা মোহাম্মদ আলী, তাকেও গুরুতর অবস্থায় পাই এবং তাকে হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বেরিয়ে আসুক জাহাঙ্গীরের হত্যাকাণ্ডের পিছনে কারা। তবে একটা কথা আমি বলতে চাই আপনাকে, যত রাষ্ট্রপতি বলেন, ভগ্নিপতি বলেন, অমুক তমুক যাই বলেন, জাহাঙ্গীরের মতো একটা ছেলে মিঠামইনে আর জন্মগ্রহণ করবে বলে আমার মনে হয় না। তার মতো একটা সাহস আছে। এরই মধ্যে অভিযুক্ত 3 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ সুপার জানালেন, যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের হাতে চাপাতি ছিল এবং চাপাতি দিয়ে আক্রমণ করেছে। আমরা সাথে সাথে একজনকে অ্যারেস্ট করি। পরবর্তীতে আমরা আরো 2 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হই রাতেই। এদিকে নোয়াখালীর কবিরহাটে মাদক সেবনের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে এক বিএনপি নেতাকে। ঘটনায় অভিযুক্ত 2 যুবককে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। নিহত শহীদ ছিলেন ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক। হাসিবুর রহমান, স্টার নিউজ। নেত্রকোনায় আর্জেন্টিনা সমর্থকদের বিজয় উল্লাস ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। স্বজনরা জানিয়েছে, গত রাতে বন্ধুদের সঙ্গে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় যান কলেজ ছাত্র দীপ্ত। খেলায় আর্জেন্টিনার জয়ী হলে সমর্থকরা আনন্দ উল্লাস শুরু করে। সেই মুহূর্ত ভিডিও ধারণ করতে একটি ভবনের ছাদে ওঠে দীপ্ত। এক পর্যায়ে পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হন তিনি। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজব আর সাইবার অপরাধ এখন পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন আইজিপি আলী হোসেন ফকির। সকালে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে সাব ইন্সপেক্টর 2025 ব্যাচের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় আইজিপি বলেছেন, সেবা নিতে সে কোনো মানুষ যেন হেনস্থার শিকার না হয় তা নিশ্চিত করতে হবে। সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য নবীন সাব ইন্সপেক্টরদের আহ্বান জানান তিনি। সমাপনী কুচকাওয়াজে 19 নারী সহ অংশ নেন 500 জন প্রশিক্ষণার্থী। সাইবার ক্রাইম মোকাবেলায় প্রযুক্তিগত দক্ষতার কোনো বিকল্প নয়। সাইবার অপরাধ, ফিশিং, অনলাইন জুয়া, সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর মতো অপরাধ আজ আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। এই সকল চ্যালেঞ্জ মোকাবেলায় তোমাদের সবসময় নতুন প্রযুক্তির বিষয়ে আপডেট থাকতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল ফরেন্সিকের মতো আধুনিক প্রযুক্তির জ্ঞান অর্জন করতে হবে। আইন অনুযায়ী কার্যকর নয় এমন তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণ পোষণ এড়ানো যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালত স্পষ্ট করে বলেছেন, নাবালক সন্তানের ভরণ পোষণ কোনোভাবেই মা বাবার তালাক সংক্রান্ত বিরোধের ওপর নির্ভরশীল নয়। এটি শিশুর স্বাধীন ও স্বতন্ত্র আইনগত অধিকার। সম্প্রতি বিচারপতি আব্দুর রহমানের একক বেঞ্চ এই রায় দেন। আজ এই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হয়েছে। এর আগে 2011 সালে স্ত্রী ও তাদের নাবালক কন্যা সন্তানের পক্ষে
দেনমোহর ও ভরণপোষণের মামলা হয়। স্বামী দাবি করেন যে তিনি পূর্বেই স্ত্রীকে তালাক দিয়েছেন, কিন্তু পারিবারিক আদালতে তিনি আইন অনুযায়ী সেই তালাক প্রমাণে ব্যর্থ হন। এতে আদালত স্ত্রী ও সন্তানের পক্ষে দেনমোহর ও ভরণপোষণের আদেশ দেন। পরবর্তীতে নতুন একটি মামলা দায়ের করে দাবি করেন যে তালাক কার্যকর হয়েছে এবং সেই মামলার অজুহাতে ভরণপোষণের আদেশ স্থগিত করার আবেদন করেন। নিম্ন আদালত আবেদনটি খারিজ করলে বিষয়টি হাইকোর্টে আসে। নাবালকের ভরণপোষণ এটা একটা ইন্ডিপেন্ডেন্ট রাইট, অর্থাৎ নাবালক সন্তানের ভরণপোষণ একটি স্বাধীন ও স্বতন্ত্র আইনগত অধিকার। মা বাবার মধ্যে তালাকের বিরোধ থাকলেও সন্তানের ভরণপোষণ বন্ধ করার কোনো সুযোগ নেই। শুধুমাত্র মৌখিক তালাকের দাবি করে স্ত্রীর ভরণপোষণ বন্ধ করা বা সন্তানের ভরণপোষণ বন্ধ করার কোনো সুযোগ নেই। সন্তান যদি স্ত্রীর কাছেও থাকে তারপরেও তাকে সব ধরনের মেইনটেনেন্স দিয়ে যেতে হবে। উচ্চ বেতনের চাকরির প্রলোভন, এতেই কম্বোডিয়ায় গিয়ে সাইবার প্রতারণা চক্রের ফাঁদে পড়ছে হাজার হাজার বাংলাদেশি। শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে অধিকাংশকেই দেশে ফিরে আসতে হচ্ছে খালি হাতে। শুধুমাত্র জুন মাসেই কম্বোডিয়া থেকে দেশে ফিরেছে প্রায় 600 বাংলাদেশি। এদিকে প্রতারণার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। কার্যক্রম হলো আমাদের রোল থাকে একটা মেয়ের রোল। উন্নত যে দেশগুলো ইউরোপ হতে পারে, মিডল ইস্ট হতে পারে, আমরা ওইগুলো টার্গেট করে একজন ব্যক্তির প্রোফাইলে যাই। অনেক সময় আমাদের কোম্পানির যে মডেল থাকে সেই মডেল দিয়ে তার সাথে 1-2 বার ভিডিও কলে কথা বলানো হয়। এরপরে ধীরে ধীরে ওরে আমরা পরিচয় করে দিই স্ক্যামের যে আমাদের প্ল্যাটফর্মটা সেটার সাথে পরিচয় করাই। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ায় উচ্চ বেতনে কম্পিউটার অপারেটর পদে লোভনীয় চাকরির প্রলোভনে পড়ে এভাবেই নিঃস্ব হচ্ছেন হাজার হাজার বাংলাদেশি তরুণ। সরকারি সংস্থা বিএমএটির অনুমোদন নিয়েই বাংলাদেশ থেকে দেশটিতে জনশক্তি পাঠাচ্ছে দেশীয় দালাল ও কিছু অসাধু রিক্রুটিং এজেন্সি। সম্পূর্ণ বৈধ পথে বাংলাদেশ থেকে প্রথমে কম্বোডিয়ার রাজধানী নমপেনে নিয়ে যাওয়া হয় প্রবাসীদের। এরপর সেখানে তাদের তুলে দেওয়া হয় দেশটিতে থাকা দালাল চক্রের হাতে। মূলত তাদের হাত ধরে কম্বোডিয়ার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা সাইবার স্ক্যাম কম্পাউন্ডগুলোতে বিক্রি করে দেওয়া হয় তাদের। শুরু হয় এক বন্দি জীবন, যেখানে তাদের একমাত্র কাজ উন্নত বিভিন্ন দেশের নাগরিকদের প্রতারণার ফাঁদে ফেলে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া। আর যদি কেউ এই কাজ করতে রাজি না হয় অথবা টার্গেট পূরণে ব্যর্থ হয় তাহলে শুরু হয় অমানবিক নির্যাতন। ডেইলি টার্গেট, সাপ্তাহিক টার্গেট, মান্থলি টার্গেট, 3 রকম টার্গেট থাকে। কোনো একটা যদি ফিল আপ করতে না পারে তাহলে টর্চার করে, ইলেকট্রিক স্টিকগুলো দিয়ে টর্চার করে। চুপড় সব খুলে তারপরে বিভিন্ন জায়গাগুলোতে ইলেকট্রিক শক দেওয়া হয়, হুটহাট বাড়ি দেওয়া হয়, ঘুষা দেয়। বিএমএটির তথ্য অনুযায়ী 2024 সাল থেকে চলতি বছর পর্যন্ত গেল 2.5 বছরে বাংলাদেশ থেকে কম্বোডিয়া গেছে 17,013 জন। এর মধ্যে গেল 6 মাসে গিয়েছেন 3,660 জন। প্রতারণার ফাঁদে পড়ে শুধুমাত্র গেল জুনে দেশে ফেরত এসেছেন 583 জন। কম্বোডিয়ায় জনশক্তি রপ্তানি করে প্রতারণার ফাঁদে ফেলার বিষয়ে সবচেয়ে বেশি অভিযোগ পাওয়া যায় স্যাম ইন্টারন্যাশনালের বিরুদ্ধে। বাইরার ওয়েবসাইটে দেওয়া ঠিকানা অনুযায়ী রাজধানীর শান্তিনগরে গেলে প্রতিষ্ঠানটির অস্তিত্বই মেলেনি। এখানে ছিল তো আমরা পুরানোই ছিল, আগে ছিল, এখন আর নাই। ওইখানে অফিস করে, এখন নতুন অফিস। তবে পল্টনে স্যাম ইন্টারন্যাশনালের নতুন ঠিকানায় স্টার নিউজ। প্রতিষ্ঠানটির ম্যানেজিং পার্টনার আব্দুস সাত্তারের সঙ্গে দেখা করতে চাইলেও অনেকক্ষণ অপেক্ষা করিয়ে জানানো হয় তিনি কথা বলতে প্রস্তুত নন। আপনারা কথা বলবেন, তবে এই জন্য একটু অন্য একদিন আসেন। অভিযুক্ত আরেক প্রতিষ্ঠান মন্ডল ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেডের পল্টন অফিসে গিয়ে দেখা যায় একজন কর্মচারী ছাড়া আর কেউ নেই সেখানে। বাইরের লোক খুব কম যাচ্ছে, সেক্ষেত্রে কর্মীরা ছিল যে 1-2 ছাঁটাই করা হয়েছে। একই এলাকায় আরেক প্রতিষ্ঠান ভুইয়া ওভারসিজের অফিসে গিয়ে জানা যায় তারাও অফিস ছেড়ে দিয়েছেন অনেক আগে, এমনকি লাইসেন্সও বিক্রি হয়ে গেছে। ভুইয়া ওভারসিজ তো আপনার, তাই না? এখন কি আপনাদের অফিস নেই? এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, কেউ বৈধভাবে কোনো দেশ থেকে ভিসা নিয়ে আসলে তাদের বাধা দেওয়ার সুযোগ নেই, তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। যে সমস্ত দেশে আমাদের প্রবাসীরা গিয়ে প্রতারিত হচ্ছে সেই সমস্ত দেশগুলোর বিষয়ে আমাদের একটা কড়াকড়ি আরোপ করা অলরেডি আছে, এবং বিশেষ করে যে সমস্ত এজেন্সিগুলো এই প্রতারণার সাথে জড়িত তাদের বিরুদ্ধে যদি অভিযোগ দায়ের করে আমরা ব্যবস্থা নেই। কিন্তু কম্বোডিয়া থেকে পত্রপত্রিকা মাঝে মাঝে দেখি যে এতজন আসতেছে,
কিন্তু তারা কিন্তু আমাদের কাছে সেইভাবে খুব উল্লেখযোগ্য সংখ্যক অভিযোগ করে না। অভিযোগ না করলে তো আমরা ব্যবস্থা নিতে পারি না। এ বিষয়ে অভিবাসন খাত নিয়ে গবেষণা করা বেসরকারি প্রতিষ্ঠান রামরুর নির্বাহী পরিচালক বলেন, কম্বোডিয়ার সঙ্গে যেহেতু বাংলাদেশের জনশক্তি রপ্তানি নিয়ে চুক্তি নেই, তাই সেখানে শ্রমিক পাঠানোর আগে সরকারকে আরও বেশি সচেতন হতে হবে। যে আসলে সেখানে কোনো মার্কেট আছে কি না সেটা যাচাই করে এমওইউর মাধ্যমে লোক নেয়ার ব্যবস্থা যদি থাকে করতে হবে। বিএমইটিরও অনেকটাই দায়, কারণ তার দায় হচ্ছে এই পুরো জায়গাটাকে একটা নিয়মের ভেতরে আনা, মনিটরিংয়ের ভেতরে রাখা। আন্তর্জাতিক বিভিন্ন চাপে কম্বোডিয়ার সরকার দেশটিতে থাকা বিভিন্ন সাইবার স্ক্যাম সেন্টারগুলোতে অভিযান শুরু করলেও নতুন করে আবার তারা কার্যক্রম শুরু করেছে বলে জানান ভুক্তভোগীরা। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা। চট্টগ্রামের ত্রাস এখন আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী ডেভিড ইমন। 2 বছর আগে আলোচনায় আসা ইমন এরই মধ্যে ঘটিয়েছে চাঞ্চল্যকর 7 হত্যা। বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের হয়ে চট্টগ্রাম শহর থেকে রাউজান পর্যন্ত অপরাধ জগতের নিয়ন্ত্রণ করছে এই ডেভিড ইমন, যাকে এখন হন্যে হয়ে খুঁজছে আইন শৃঙ্খলা বাহিনী। ইমদাদুল হকের রিপোর্ট। দুদিনের মধ্যেই কোটি টাকা চাঁদা দিতে হবে, না দেয়ায় হুমকি মতো দুদিনের মধ্যেই এমন হামলায় আতঙ্কে পুরো চট্টগ্রামের ব্যবসায়ীরা। ঘটনার পর আবারও সামনে আসে সন্ত্রাসী ডেভিড ইমনের নাম। কে এই ডেভিড ইমন, কি তার পরিচয়? 5 আগস্টের পট পরিবর্তনের পর পুলিশের তালিকার শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে বড় সাজ্জাদের অনুসারী হিসেবে আসে মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের নাম। 2 বছরে একে একে 7 হত্যাকাণ্ডের আসামি সে। গত বছরের 30 মার্চ চট্টগ্রামের বাকলিয়ায় প্রাইভেট কারে গুলিতে খুন 2 জন। যে হত্যা মামলার অন্যতম আসামি ডেভিড ইমন। 2 মাস না যেতেই 23 মে পতেঙ্গা সমুদ্র সৈকতে গুলি করে খুন করা হয় আরেক সন্ত্রাসী ঢাকাই আকবরকে। এছাড়া শীর্ষ সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলা হত্যায় জড়ায় ডেভিড ইমন। এমনকি চট্টগ্রামে বহুল আলোচিত ব্যবসায়ীর বাড়িতে মুহুর্মুহু গুলির ঘটনার পেছনে আসে বড় সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড ইমন ও রায়হানের নাম। আমি আপনারা ভালো ভালো একটা কথা বলি, হ্যাঁ, আপনি যদি আমাদের সম্পর্কে না জানলে বেশি দূর যাইতে হবে না, আপনি পুলিশ কমিশনার থেকে জিজ্ঞেস করলে হবে। তাদের এই সাহসের পেছনে কে আছে, কে ইন্ধন দিচ্ছে আমরা এটা জানি না, তবে আমরা খুব ভীত সন্ত্রস্ত অবস্থায় আছি। শুধু তাই নয়, ডেভিড ইমন চাঁদা চেয়ে ফোন করে পুলিশের কর্মকর্তাদের সাথে সখ্যতার দাবি করায় বেড়েছে উদ্বেগ। কমিশনার সাহেবের নাম যেহেতু উল্লেখ করা হয়েছে, পুলিশ কমিশনার সাহেবকে প্রমাণ করতে হবে ওনাকে উনি পাত্তা দিচ্ছেন না, অথবা উনি তার পকেটে নন। উনি যে পাত্তা না পাওয়ার লোক নন এটা, অথবা উনি পকেটে নন, এই দুইটা জিনিসের একটা জিনিস ওনাকে প্রমাণ করতে হবে অপরাধীদেরকে গ্রেপ্তার করার পর। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শুদ্ধ সমস্ত গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা। পুলিশ বলছে সিএমপির করা 340 সন্ত্রাসীর তালিকার 34 নম্বরে আছে মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের নাম। না, তাকে আমরা এখনো ট্রেস করতে পারি নাই, তারা তবে আমাদের তাকে ট্রেস করে চলমান আছে। আমরা এটা সর্বোচ্চ চেষ্টা করব যে তাকে অ্যারেস্ট করার। অভিযোগ, গেল 1 মাসেই 3টি প্রতিষ্ঠানের কাছে অন্তত 1.5 কোটি টাকা চাঁদা হাতিয়ে নিয়েছে ডেভিড ইমন ও তার সহযোগীরা। ইমদাদুল হক, স্টার নিউজ, চট্টগ্রাম। এই ছিল স্টার নিউজ প্রাইমে, আমি ফারদিন খান ছিলাম আপনাদের সঙ্গে।